ধর্মের নামে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করার জন্য যেই চাপ মপতন্ত্র কায়েম হয়েছিল, সেখানে নির্বাচনটা আদায় করাটা তো একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। আমাদের এই দেশটাকে বিরাজনীতিকরণের যে ধারা, অন ইলেভেনের যে ধারা মনে রাখা দরকার, সেই গোষ্ঠী এখনো নিশ্চিহ্ন হয়ে গেছে আমরা তা মনে করি না। একটা বৈষম্য যুক্ত রাষ্ট্র ব্যবস্থাকে ফেলে দিয়ে এখানেও যদি আমরা বৈষম্যযুক্ত রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হই আউট অফ সন্দেহ এবং প্রতিশোধ পরায়ণতা, আমরা কোনোদিনই তো সামনে আগাতে পারবো না। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারাও কিন্তু, যারা মুক্তিযুদ্ধ মানেই না, তারা এই সংবিধান ছুঁড়ে ফেলে, এটাকে সেকেন্ড রিপাবলিক বলতে চায়, তারা আজকেও ওদেরকে সামনে এনে কোনোভাবেই যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমরা না, এইটা করার জন্য ওই কাজটাই তারা করছে বলে আমার মনে করি। সেইটা আমি দেশবাসীকে আমি ওই হুঁশিয়ারিটা উচ্চারণ করব। ভূমিকা আসলে কেমন হওয়া উচিত সেই সাথে একটু জুড়ে দিতে চাই যে বিরোধী দলের আক্রমণাত্মক রাজনৈতিক যে বক্তব্যগুলো, এগুলো কি আসলে গণতান্ত্রিক সরকারের উপরে কোনো চাপ, নাকি জবাবদিহিতা সৃষ্টির চেষ্টা বলা যায়? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এখানে বিশিষ্ট আলোচক শাহিদ ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। প্রথমে একটু বলে নেই, এই কথাটা এক কথায় আমি শেষ করে দেই। একটা রাজনীতির অঙ্গন বা আমরা মাঠের যে অঙ্গনটা বলি, তাতে সংসদের তো একটা ভূমিকা বটেই, সরকার এবং যারা বিরোধী দল আছে সেটা থাকবে, কিন্তু মাঠের ভূমিকাও থাকবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন দেখার ব্যাপার হচ্ছে কোন সময় কখন কি অবস্থায় কথাটা বলছি। সেই বিবেচনা থেকে যদি দেখি, তাহলে একটু খেয়াল করবেন যে আমরা কিন্তু দীর্ঘ কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর জন্য দীর্ঘ সংগ্রাম করলাম, যেখানে পার্লামেন্ট নামক অন্য জিনিসটি সেটা একটা ভিন্ন চেহারায় আমরা দেখেছি। হ্যাঁ, সেটা নিয়ে আর কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। তারপরে আমরা দেখলাম যে সময়টা আমরা পেলাম, অন্তর্বর্তী সময় যেটাকে বলি, সেই সময়টা কিন্তু আমরা যে ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রার যে একটা ইতিবাচক ধারার চিন্তা করেছিলাম, মানে মানুষের আকাঙ্ক্ষা যে ছিল, সেইটাও নানা প্রশ্নবিদ্ধ পজিশনে ছিল। তারপরেও যদি বলি, নানা সংকটের মধ্যে একটা নির্বাচনের জায়গায় আমাদের আসতে হয়েছে, এবং প্রসঙ্গক্রমে এটা না বললেই নয়, মানে আপনার ওই কথার ধারাবাহিকতা আসার জন্য বলি, আমরা কিন্তু প্রথম দিন থেকেই বলে এসেছিলাম যে দেরি না করে দ্রুততম সময় নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচন ব্যবস্থা সংস্কার, নট টোটাল করতে গেলে ঝামেলা হবে জানতাম। এবং শেষ বেলায় দেখেছেন বিএনপির মতো দল, তাকে বলতে হয়েছে, তারা কৌশলগত কারণে অনেক কথা বলেছে নির্বাচনটা আদায় করার জন্য। পরিস্থিতিটা এইরকমের ছিল। আমি বলছি যে এইরকম একটা পরিস্থিতিতে যেহেতু আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার, নানা প্রশ্ন থাকলেও সেইখানে যেহেতু এসেছি, তা আমাদের অন্ততপক্ষে গণতন্ত্রের ন্যূনতম পথ চলাটা কেউ যাতে সংকটপূর্ণ না করতে পারে। কেউ যেন কথাটা কেন বললাম, কারণ আমরা জানি নানা ধরনের অপশক্তি এখানে রয়েছে, দেশি বিদেশি, এইটাই, এই জন্য এই শব্দটা বললাম। তা সুতরাং সেইটা বিবেচনা করে আমাদের বিহেভিয়ার প্যাটার্ন হওয়া দরকার, এইটা হচ্ছে আমার ভিত্তি। এখন সেই ভিত্তিতে আবার একটু বলে নেই, সেইটা আমার বিবেচনায় যারা এখন সংসদে বিরোধী দলের নামে যাদেরকে দেখছেন, তাদের কাছ থেকে প্রথমে আশা করাটাই ভুল। এই আশা করাটা ভুল, আর হচ্ছে না এটা তো আর বলার কোনো দরকার নাই। তারা তাদের যে কোনো, মানে কি বিষয়টা এরকম যে কোনো রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য আসলে এমন ধরনের বক্তব্য উঠে আসছে? আমি রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি ইচ্ছা করলেও বেশি করতে পারবে, সেটা এই মুহূর্তে আমি দেখছি না। কিন্তু সেটা হচ্ছে কি, আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো কথা আরো যৌক্তিকভাবে না বলে যেটা করছে, তাতে অস্থিতিশীলতার বিষয়টাই কিন্তু প্রধান হয়ে আসছে বলে মনে হয়। আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলি, দেখেন, আজকে যখন আপনার সাথে কথা বলছি, আমরাও কিন্তু রাজপথে, আমরা যেহেতু সংসদে আমরা জিততে পারিনি, যাইনি, কিন্তু রাজপথে আজকেও কিন্তু আমাদের একটা কর্মসূচি। আমি প্রসঙ্গক্রমে বলি, যেমন ধরুন সরকার 45টা সরকারি প্রতিষ্ঠান তারা বেসরকারীকরণ করার দিকে যাচ্ছে। আমরা কিন্তু রাজপথে থেকে আমরা সংগ্রাম করছি, কিন্তু আমাদের সামনে বিকল্প পথ নির্দেশ আছে যে আপনি এটা না করে এটা করেন, যে সাস্টেনেবল হবে, দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে করা যাবে। তার মানে পার্লামেন্টেও যদি বলেন, এখন প্রত্যেকটা ঘটনায়, আমি অন্যদিকে না যাই, ধরেন বাজেট বলেন, দ্রব্যমূল্য বলেন, মুদ্রাস্ফীতি বলেন, আপনি কি এদেরকে কোনো কংক্রিট বিকল্প কোনো পদ্ধতি দেখছেন? আমি তো এটা দেখি না, সেটা আশাও আমি কিন্তু করি না। সুতরাং সেইটা না করে যে ধরনের ভাষা অনেক সময় ব্যবহৃত হচ্ছে, যারা পার্লামেন্টে আসে তাহলে তো তাদের প্রধান ভূমিকা পার্লামেন্টে আগে হওয়া দরকার, তারপর অন্য জায়গায়। যদি পার্লামেন্টে ফেল করে, তখন অন্য জায়গাটা আরও বেশি করবে। তার মানে রাজপথে করবে না তা না, রাজপথে করবে, আমরাও করছি। কিন্তু সেই জায়গায় আমি যেহেতু
তারা ওই ধরনের কোনো প্রকৃত বিকল্প গড়ে তুলছে না, বরঞ্চ তাদের ভাষাটা হচ্ছে যে গণতন্ত্রের পথে যাত্রা যেটা আমরা শুরু করেছি সেইটাকে নানা সংকট পণ্য করে তোলা, এবং এই ধরনের যে যদি অব্যাহত থাকে তাদের ভাষা শব্দচয়ন অন্য যেটা দেখছি সেটা কিন্তু অপশক্তির সুযোগ নেবে বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ। জনাব শাহেদ আলম, আপনার কাছে আসতে চাই। সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তাদের বয়স মাত্র 4 থেকে 5 মাস এবং এই সময়ে তারা অনেক সংস্কারমূলক কাজ ইতোমধ্যে শুরু করেছে। তাহলে এই অবস্থায় তাৎক্ষণিকভাবে অর্থনৈতিক স্বস্তি ও দৃশ্যমান সংস্কারের দাবি করা জনগণের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত সেটি তো জানতেই চাই। সেটির সাথে একটু জুড়ে দিতে চাই এই যে সরকারের শুরু করা উদ্যোগসমূহ এবং জনগণের যে তাৎক্ষণিক প্রত্যাশা বা একটি মহলের তাৎক্ষণিক প্রত্যাশা, এই দুয়ের মধ্যে আসলে দূরত্ব কিভাবে কমানো সম্ভব একটু জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা ঠিক। সরকারের বয়স মাত্র 4 মাস হলো এবং আমি কালকে একটা অনুষ্ঠানে ছিলাম। মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম সাহেব ছিলেন। উনি একটা কথা বলছেন, আমার খুব ভালো লাগলো যে আমরা আ লক্ষ, লক্ষ মানুষের সামনে ওয়াদা করেছি এবং এই ওয়াদা নিয়ে যে ভোট হয়েছে, সেই হুম। ভোটে গণভোটের কথাও যদি বলেন, সেই গণভোটে যদি সরকার দাবি করে যে 71% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। আমি সংখ্যাটা এই মুহূর্তে বলছি, উনি যেটা বললেন। কিন্তু এর মধ্যে 51% তো আমাদেরই ভোট। তার মানে আমাদেরও 51% মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে। তো যেই ম্যান্ডেট জনগণ একটা নির্দিষ্ট দলকে দিয়েছে, তারা সেটার বাইরে যাবে কেন? এটা হচ্ছে তার প্রশ্ন। এবং তারা যেই লাইন, যেই শব্দগুলোতে হুম, হুম। আম ওখানে ওয়াদা করেছে, সেই ওয়াদা অনুযায়ী তারা কাজ করছে বলে তারা বলেছে। এখন মোটা দাগে একটা জিনিস আমি জানি রহিন ভাইরা আ আ আমি মনে করি যে তাদের অবস্থান সে সময় ঠিকই ছিল। একটা জিনিস ওই এই যে বাংলাদেশ রাষ্ট্র যে ডানপন্থার দিকে ঝুঁকছে, ডানপন্থার উত্থান, মৌলবাদের উত্থান, এই জায়গাগুলোকে ব্লক করার জন্য ওইসব জায়গায় কোনো বিধান ছিল না। সংস্কার যে প্রস্তাব, তারপরেও একটা রাষ্ট্রের মৌলিক কাঠামোকে পরিবর্তন করার জন্য যেসব উদ্যোগ এসেছে, ধারা এসেছে, কথাবার্তা এসেছে, তার বেশিরভাগ জায়গাগুলোতে রাষ্ট্র পরিচালনার যে বাস্তব অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জেস, সেই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে যতটুকু এগ্রি করার দরকার, বিএনপি তার চেয়েও বেশি এগ্রি করেছে বলেই আমি অন্তত মনে করি। আরো কিছু জায়গায় হয়তো মানুষের চাওয়া ছিল, কিন্তু আপনাকে ওই দেখতে হবে। ধরুন এই প্রতিষ্ঠান কালের কণ্ঠ, এখন এইটা চালানোর জন্য আমাদের যে আকাঙ্ক্ষা বাইরে থেকে আর এটা যেটা চালান, তাদের আকাঙ্ক্ষার মধ্যে তো একটা আকাশ পাতাল তফাৎ আছে। তারা এটা চ্যালেঞ্জটা বুঝেন যে এখানে আমার 250-300 কর্মী, তাদের মুখে আমার খাবার তুলে দিতে গেলে আমি সবসময় জন আকাঙ্ক্ষার প্রতি আমার নজর রাখা যাবে এমনটা না। কারণ ম্যানেজমেন্ট ইজ এ টাফ ইস্যু। মুক্তবাজার অর্থনীতিতে, পুঁজিবাদে ম্যানেজমেন্টে যে টাফ ইস্যু। এক একজন কর্মীর এক একজন মেন্টালিটিস আছে এখানে, এদেরকে অ্যাডজাস্ট করা, মাস শেষে বেতন তুলে দেওয়া, পত্রিকার সম্পাদকীয় নীতি ঠিক রাখা, এইটার ঠিকমতো গ্যাস সংকটে গাড়িগুলোকে ঠিকমতো চালানো যায় কিনা। এখন এখানে তো ইউটোপিয়ান সোসাইটি কল্পনা করে লাভ নাই। সেই জন্য আমি বলছি বিএনপি তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার নিরিখে যেসব জায়গাগুলোতে একমত হওয়া দরকার সেখানে একমত, সেখানে সময় দেওয়া দরকার। দেখুন, আমি রাস্তাঘাটে ঘুরেছি, এখনো ঘুরি, আমি সাধারণ মানুষের সাথেই মিশি, আমি রাষ্ট্রপতির সাথে যেমন মিশি, একদম রাস্তা রিক্সাওয়ালার সাথেও মিশি। একজন মানুষেরও কনসার্ন না যে আম, রাষ্ট্রের সংস্কার এটা ওইটা, তাদের কনসার্ন গ্যাসটা পাচ্ছি কিনা ঠিক মতো, আমার মজুরি ঠিক আছে কিনা, কলকারখানা স্কুল ঠিক মতো খুলছে না কেন, আমি যে ইনভেস্ট করবো, ইনভেস্ট করার জায়গা কোথায়, ইনভেস্টমেন্টের সিকিউরিটি কোথায়। তো এইগুলা তো হচ্ছে আমাদের প্রতিদিনের চ্যালেঞ্জ। নিরাপত্তা তো রয়েছে। হ্যাঁ, নিরাপত্তা। আমার কেন এখনো মব হচ্ছে রাস্তায়, তো মব কমেছে, 90% কমেছে, কিন্তু এখনো তো দু একজন অস্ত্র লাঠিসোঁটা হাতে তুলে নিচ্ছে। ওয়াই দিস শুড বি গোয়িং অন? এগুলো হচ্ছে মানুষের কনসার্ন। তো এইগুলাকে যদি অ্যাড্রেস করতে পারেন, মানুষের যদি দেখুন, বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় জিনিসটা কি ছিল? চাকরির ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না থাকে। তার মানে চাকরি তারা পেতে চায়, চাকরি পেতে চায়, পাওয়ার পথে বৈষম্য ছিল বলেই তো এই অসন্তোষ। তো চাকরিটা যে আপনি দিবেন, সেটার জন্য তো আপনার ইকোনমিকে আপনার ফ্লারিশ করতে হবে, ওপেন হতে হবে, আপনাকে বিদেশি বিনিয়োগ আসতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হবে। সেই জায়গাগুলো করাই কি জুলাই সনদ বাস্তবায়ন না? সেইটার পক্ষে কাজ করা। তো সেটা তো গভর্নমেন্ট করার চেষ্টা করছে। লেট দেম অ্যালাউ টাইম।
শুধু রাজনৈতিক বিরোধিতার নামে সচিবালয়ে বিরোধিতা করা, বন্ধ করা, সরকারকে ফেলে দেওয়া, তারেক রহমান তথাকথিত প্রধানমন্ত্রী সে সীমানা ক্রস করে ফেলেছে। হোয়াট কাইন্ড অফ পলিটিক্স দিস ইজ, আই ডোন্ট নো। মানে তারা পলিটিক্স করার খাতিরে পলিটিক্স যদি করতে চায় ভালো, কিন্তু এখানে তো আসলে এই পলিটিক্স তো আসলে জনবিচ্ছিন্নতার পলিটিক্স। এমন না যে তারা এগুলো করে জনসম্পৃক্ততা বাড়াচ্ছে। আর এগ্রি উইথ রহিন ভাই যে বিরোধী দলের এই সামর্থ্য নাই এখন। সো তারা আসলে মনে হয় জনবিচ্ছিন্ন হচ্ছে এই যে কাজগুলো করতে করতে। বাট লেটস সে দিস ইজ ডেমোক্রেসি, এভরিওয়ান হ্যাজ দ্য রাইটস টু টক। এবং জি, জনাব রুহিন কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলেন যে কৌশলগত কারণে নির্বাচনের জন্য অনেক কথা বিএনপি বলেছে এবং নির্বাচন আদায় করেছে। এই বিষয়টির সাথে আপনি কতটুকু একমত? আমি 100% একমত। 100, ওই যে আমি বললাম যে মানে ইউটোপিয়ান সোসাইটি তো আমাদের না, পৃথিবীর কোথাও ইউটোপিয়ান সোসাইটি নাই। হ্যাঁ, স্ক্যান্ডিনেভিয়ান কিছু রাষ্ট্র ব্যবস্থায় হয়তো একটা মানে সাজানো গোছানো ফুলেল সংসার আছে, কিন্তু আর পৃথিবীতে কোথায় ফুলেল সংসারের রাষ্ট্র ব্যবস্থা চলে? আমেরিকাকে কি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা চলে? ইসরায়েলে চলে? আরব চলে? কোথাও না। সো আমাদের এই সোসাইটিতে আমরা যখন বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করার জন্য লড়ছি, তখন আমাদের সামনে কি চ্যালেঞ্জ ছিল? চ্যালেঞ্জ ছিল যে একটা বিপ্লবী সরকারের নামে ডানপন্থী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য রাষ্ট্রের সকল মানুষের মতামতকে সাপ্রেস করে একটা মবতন্ত্র দিয়ে মানে কি দৃশ্যমান একটা চাপ তৈরি করে এই রাষ্ট্রের সাংবিধানিক খুঁটি, এই রাষ্ট্রকে ভেঙে ফেলা। আমি বলছি ভেঙে তো ওকে, রাষ্ট্র ভেঙে ফেলা এটা একটা পপুলিস্ট দাবি, এটা আমিও করি যে না, পুরাতন সিস্টেম পরিবর্তন করো, সবকিছু ঠিক করো। কিন্তু দেখছি যখন ভেঙে ফেলার নাম করে ওই ৭১ বিরোধীদের যে জয় জয়কার, রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের নামে যারা ফ্যাসিবাদ বানিয়েছিল সেটাকে বিতাড়িত করে ধর্মের নামে ফ্যাসিবাদী একটা রাষ্ট্র ব্যবস্থা, যেটা ইরানকে আমরা দেখছি, অন্যান্য জায়গায় ভারতেও দেখছি ধর্মের নামে ফ্যাসিবাদী ব্যবস্থা। এখানেও এরকম ধর্মের নামে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করার জন্য যেই চাপ, মবতন্ত্র কায়েম হয়েছিল, সেখানে নির্বাচনটা আদায় করাটা তো একটা বড় অ্যাচিভমেন্ট ছিল আমাদের সবার জন্য, যারা আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিসে বিশ্বাস করি, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিশ্বাস করি। সেই সুযোগ তো ছিল না। প্রত্যেকটা পদে পদে তারা বার সৃষ্টি করেছে কিভাবে নির্বাচন প্রক্রিয়া থেকে বিএনপিকে দূরে রাখা যায় এবং নির্বাচনের শব্দটাই যেন না করা যায়। আমরা এই ওয়াজ শুনি না, এই আল্লাহ এই বাংলার জমিনে তুমি আর নির্বাচন দিও না। কারা করেছিল এটা? এই ফেসগুলো তো অপরিচিত না। দিস অল আর পলিটিক্যালি কানেক্টেড, ওয়েল নোন ফেস, and those faces are connected to Jamaat Islami and other rightist political parties. সো তারা তো নির্বাচন ব্যবস্থার বাইরে ছিল। এখন সেই জায়গা থেকে নির্বাচনের দিকে আনতে সরকারকে, বর্তমান সরকারকে, তখন তারা অনেক জায়গায় তারা ছাড় দিয়েছে, অনেক জায়গায় কৌশলগত মৌনতা অবলম্বন করেছে, অনেক জায়গায় বলেছে ওকে আমরা এটা নিয়ে ফার্দার কথা বলবো না। আমার স্পষ্ট মনে আছে যখন গণভোটের প্রশ্নটা আসলো, তখন আই হার্ড, মানে আমি নাম বলছি না, বাট ফ্রম দ্য হাই কমান্ড, যে আমরা এই ইস্যুতে আর কথা বলবো না, আমরা লেবু কচলাবো না, উইল গো টু দ্য পিপল উইথ আওয়ার পলিসিস অ্যান্ড প্ল্যান। আমরা যেন ডিবেটটা এই সংস্কার, হ্যাঁ না ভোট, এই দিকে যেন আর বেশি না উঠে, আমরা ওটাকে সারপ্রাইজ করব আমাদের পজিটিভ প্ল্যান দিয়ে। আমরা কিভাবে রাষ্ট্রকে এগিয়ে নিব, কিভাবে আমরা কৃষি কার্ড দিব, কিভাবে ফ্যামিলি কার্ড দিব, কিভাবে $1 ট্রিলিয়ন ইকোনমি তৈরি করব, কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করব, মপতন্ত্রের এগেনস্টে শান্তিতন্ত্র কিভাবে, আইনের শাসন কিভাবে প্রয়োগ করব। সো লেটস ব্রিং দ্যাট ডিবেট টু দিস সাইড, ওইদিকে। সো ওই যে আমি বলছি, এগুলো কৌশলগত কারণে অনেক জায়গায় তারা মৌন ছিল, ছাড় দিয়েছে, ওভারলুক করেছে, যার কারণেই না আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি পেয়েছি। এখন তো আর এই রাষ্ট্রকেও দখলে নিতে পারবে না। তুমি আসো, নির্বাচনের মাধ্যমে আসো, জনগণ ভার্ডিক্ট দিলে ওকে, উইল ওয়েলকাম ইউ। জি, ধন্যবাদ। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনি নিশ্চয়ই জানেন যে জামায়াতের পক্ষ থেকে সচিবালয় ঘেরাও করার কথা বলা হয়েছে। তো এই যেটি আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগেও, বললাম যে ৪-৫ মাসের সরকার, ৪-৫ মাসের সরকারকে সরকারের বিরুদ্ধে গিয়ে বা সরকারকে সমালোচনা করে বা রাজনৈতিক যে কোনো ধরনের বিষয় তুলে ধরে এনে এই যে সচিবালয় ঘেরাও করার কথা বলা হচ্ছে, এটি আসলে কতখানি যৌক্তিক আমি জানতে চাই। না, আমি পয়েন্টটাকে প্রথমে বলি, সেটা একটা দল, তার গণতান্ত্রিক অধিকার আছে,
কর্মসূচি সে দিক, আমি সেইটা নিয়ে মানে ওই অধিকার কর্মসূচি দেওয়ার একটু জন্য আসছি, আমি একটু ব্যাখ্যা দিই, তাহলে আশা করি বোঝা যাবে। ঘেরাও কর্মসূচি, কিন্তু সেটা সচিবালয়ে ঘিরে না, আসলে কেন সেটা তো ওই হলো? যে বললাম যে সেটা হচ্ছে সেই দল, মানে আমি আসছি, আমার কথার মধ্যে এটা থাকবে। আমি প্রথম বলতে আচ্ছা। চাই হুম, যে এটা তার গণতান্ত্রিক অধিকার হিসেবেই দেখা ভালো, প্রথম আচ্ছা। বক্তব্য। এইবার আসি, যে কথাটা যে কেউ কোশ্চেন করতে পারে, ধরুন আমরা পার্লামেন্টে নাই, তাহলে আমরা আমাদের কথা বলার জন্য যে ধরনের কর্মসূচি দেবো, যারা পার্লামেন্টে আছে হুম, তারা কি আগে ওই ধরনের কর্মসূচি দেবে? সেটা যদি বলেন, সাধারণ মানুষ কিন্তু বলবে যে না রে ভাই, আগে তুমি ওইটা দিচ্ছ কেন, তুমি পার্লামেন্টে বলো তারপরে না দিও। আমি বলছি কি, জিনিসটাকে এইভাবে দেখা ভালো। কিন্তু যে জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা আমার বিবেচনায়, যেটা শাহেদ আলম কারেক্টলি অনেকগুলো পয়েন্ট বলেছে, যে আমিও কিন্তু সূচনায় বলেছি, দেখেন নর্মাল একটা টাইম তো এখন না, যে আচ্ছা একটা গণতন্ত্রের ধারা ছিল, তার মধ্যে আসছে, অনেক ওয়াদা করছে, সে ফেল করে গেছে, এক্ষুনি একটা কিছু করি। বিষয়টা এত সোজা না। এবং ইকোনমির ক্ষেত্রে আজকেও আপনি যেটা বলেছেন, দেখেন আমরা হয়তো দূর থেকে অনেক কিছু বুঝতে পারছি না, কিন্তু মানুষের জনজীবন, তার সংকট বিষয়গুলো কিন্তু রয়ে গেছে। তাহলে সেই জায়গায় উত্তরণ ঘটনাটা তো আর আমি বাতির মতো চাপ দিলাম আর হয়ে যাবে, নট দ্যাট। না, আপনি নানা যেমনটি ধরনের, বলছেন যে সংকট রয়ে গেছে, হ্যাঁ, আপনি বলুন, আপনার কাছে এই মুহূর্তে প্রশ্নটি রেখে যাই, না হলে জি, মিস করে আচ্ছা, যেতে পারি। সরকারকে আসলে এখন, সরকার তো অবশ্যই সংস্কারমূলক কাজ শুরু করেছে, করছে, আর কোন কোন বিষয়ে সবচেয়ে আগে গুরুত্ব দেওয়া উচিত? আচ্ছা আসছি সে পয়েন্টে, তাহলে ঠিক আছে। তাহলে ওই পয়েন্টের আমার বক্তব্যটা হচ্ছে যে সেই জায়গাতে সব কিছুতে আমাদেরকে, আমি ইনক্লুডিং আমাদের দল সহ, আমি তো বললামই যে আমরাও যে পয়েন্টগুলো তাকাচ্ছি, আমরা আমাদের লজিক্যাল জায়গায়, যে দিস ইজ দ্য অল্টারনেট, এই অল্টারনেটটা করো, না হলে কোন ধরনের সংকটে পড়বো, এই কথা আমি একটু খালি আবার রিপিটেশন হবে তবুও বলছি, কারণ উনি কথাটাকে এখানে আরো কংক্রিটলি বলেছেন, খুবই কারেক্টলি বলেছেন, যে এত বড় একটা ঘটনার পর, মানে আমি কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের অবসানের কথা বলছি, আমরা তো যে একটা পজিটিভ ধারায় অগ্রগতি ঘটাতে চেয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম এটাকে পেছনে টেনে এক রুগ্র দক্ষিণপন্থী তার আবির্ভাবের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এবং দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী আধিপত্য আমাদের উপরে নানাভাবে করায়ত্ত করতে চাইছে, এবং তারা এইটা করতে চাওয়ার, মানে তাদের ওইটা করার জন্য একটা ভালো ওয়েপেন কি জানেন, একটা দুর্বল সরকার রাখা, অনির্বাচিত সরকার রাখা, তাইলে তাদের জন্য সুবিধা হয়। দেখলেন একটা চুক্তি মাত্র কিভাবে করে গেল তারা, আমি মার্কিনের সাথে বাণিজ্য চুক্তি মিন করছি। তাহলে আমাকে লজিক্যাল জায়গা থেকে অগ্রসর হওয়াটাই জরুরি কর্তব্য বলে মনে করি। সেইটার সাথে নিঃসন্দেহে যে কর্মসূচি দিচ্ছে, অনেকগুলো যে ভাষা টাষা দেখছি আমরা, আর ছাত্র আন্দোলন তো আমরাও করে এসেছি, আমরাও তো কখনো এইগুলো করি নাই। আমরা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে আমরা বহু কিছু মোকাবেলা করেছি, কে না জানে, ওগুলো বাদ দিলাম আর কি। সেটাই এখন সরকারকে আমাকে যদি বলেন, সরকারের আমি দুইটা দিকের কথা একটু বলি, আমি অগ্রাধিকার অনেক কথা বলা যায়, সেদিকে আমি যাচ্ছি না, উদাহরণ একটা দিয়ে দুইটা কথা বলি, এটা আমি বারবার হয়তো বলছি। ধরুন তার অনেকগুলো ভালো কাজের একটা হচ্ছে যে 2,500 টাকা দরিদ্র মানুষকে দেওয়ার নিয়মিত প্রসেস করতেছে। আরেকটার থেকে আমি ভালো তো ব্যক্তিগতভাবে মনেও করি যে 10 লক্ষ নাকি 12 লক্ষ কৃষককে সে যে ঋণ মৌকুব করলো সুদসহ। এখন এইটাকে সাস্টেনেবল করার জন্যে আমার বিবেচনায় পরের পার্টটা সে করছে না। কিরকম? 250 টাকা দিল একজন গরিব মানুষকে, কিন্তু আপনি যদি জিনিসপত্রর দামটা স্থিতিশীল না রাখতে পারেন, তাহলে তো ওই 250 টাকার মান কমে যাবে, আপনি তার মান উন্নয়ন করতে পারলেন না। এখন হ্যাঁ বলতে পারেন আমি মুক্ত বাজার করব, আমি বাজার নিয়ন্ত্রণ করব না, আচ্ছা ঠিক আছে, আমি ওই তর্কও বাদ দিলাম। কিন্তু আপনি দরিদ্র জনগোষ্ঠী যাদেরকে মনে করছেন, আপনি প্রাথমিকভাবে আপনি তাদের জন্য ন্যূনতম 9টা পণ্য, যেটা আমরা বলি, তাদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করেন। আমরা সার্বজনীন চাই, কিন্তু কালকে দরকার নেই, তাহলে আপনি ওই মানুষকে কিন্তু স্বস্তি দিতে পারবেন। আপনি যে কৃষককে এখন স্বস্তি দিচ্ছেন, তাহলে আগামীতে সে যখন পণ্য উৎপাদন করছে, সেইটা যাতে উৎপাদন মূল্য কম থাকে এবং কৃষক যাতে তার লাভজনক মূল্য পায়, এটা না করতে পারলে কিন্তু আরো সংকট ঘটে যাবে। সবচেয়ে দেখার ব্যাপার এবং জরুরি, এটা আমি আবারও বলছি যে সুইচ টিপ দিলাম কালকে হবে সেটা বলছি না, কিন্তু তাকে ট্রান্সপারেন্ট করতে হবে এই যে চাকরির জায়গাটা, মানুষ যাতে একটু স্বস্তি বোধ করে। এবং বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, বেড়ে গেছেই অলরেডি, তাহলে সেই জায়গাটা স্বস্তি দেওয়ার কাজটা করতে হবে। আরেকটা কাজ বলি, যে আলোচনাটা হয়তোবা আমাদের অনেক সময় কম উচ্চারিত হয়, কিন্তু আমি মনে করি এটা উনি সহ সবাইকে বলবো যে এই আলোচনাটা একটু জরুরি কিনা ভেবে দেখা দরকার। ধরুন সরকার এবং দল যদি একাকার হয়ে যায়, তাহলে একটা বড় প্রবলেম হয়। এই জায়গাটিতে একথা আমরাও বারবার বলছি, ইনক্লুডিং আমাদের দল সহ। ধরুন একটা জিনিস আমি হয়তো
দলের কেন্দ্রের নেতা হিসেবে একটা কথা বললাম, কিন্তু সেইটা যদি দলের সর্বস্তরে আমাদের কর্মীরা সেটা জনগণের কাছে না নিতে পারে, তাহলে ওটা তো আমি কিন্তু বাস্তবায়ন করতে পারবো না। একদম, তো এখন সরকার যদি ধরে নিলাম একটা ভালো কাজ করলো, তা সেইটা যদি সে মাঠে না নিয়ে যায়, দলকে খালি ক্ষমতা এবং ওই জায়গাটা থাকে, তাহলে কিন্তু অন্যরা যারা নানা সংকট তৈরি করতে পারবে সুযোগটা তারা নেবে। সুতরাং একদিকে তাকে এই কাজগুলো করতে হবে। অনেক কিছু বিএনপির সাথে মিলবে না তো আমাদের, কারণ তারা যে ধরনের ইকোনমি চায় আমি সেটা চাই না, কিন্তু সেটা আমি আশা করব কেন, করবো না, করবো কেন এই কারণে বললাম, কারণ আমি ক্ষমতায় গেলে যেটা করতাম বিএনপি সেটা করবে না, বিএনপি যেটা করবে আমি সেটা চাই না। কিন্তু আমরা চাইবো যে গণতন্ত্রের ধারাটা ঠিক থাকুক, যতটুকু পারা যায় জনকল্যাণমূলক কাজ করুক, আমি যতটুকু পারি আন্দোলন করে আদায় করব ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত। সেই জায়গাটা যদি বাদ দিয়ে আমি খালি মনে করি যে কোনোভাবে একটা সংকট তৈরি করবো, হ্যাঁ আমি করতেই পারি, কিন্তু আমি বলছি সেই সময়টা এখন দেশ আন্তর্জাতিক সব মিলায় এইটা মোটেই গ্রহণযোগ্য হবে না, উচিত নয়। এবং সেটা জনগণও এটা গ্রহণ করবে বলে আমি মনে করি না। জি, আপনি বলছিলেন যে একজনের মতামত আর একজনের পছন্দ নাই হতে পারে। আপনিও নিশ্চয়ই শুনেছেন জনাব শাহেদ আলম, সরকারি দলের সিদ্ধান্ত বিরোধী দলের ভালো নাও লাগতে পারে, বিরোধী দলের কোনো মন্তব্য সরকারি দলের ভালো নাও লাগতে পারে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু দুই দলের পক্ষ থেকে আমরা দেখছি দুই দলকেই বলা হচ্ছে যে পতিত আওয়ামী লীগের মতো আচরণ হয়ে যাচ্ছে। সেটি বিএনপি সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে বিএনপির দলের পক্ষ থেকে আমরা শুনছি বিভিন্ন সময়, আবার বিরোধী দলের পক্ষ থেকেও শুনছি। আমি যদিও এই প্রশ্ন আমার অন্য অতিথিদের কাছেও করেছি, তারা বারবারই বলছেন যে এটি রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক বক্তব্য। আপনার কাছেও কি মনে হয় যে এটি রাজনৈতিক বক্তব্য? আমিও মনে করি সেটা পলিটিক্যাল রেটরিক। আচ্ছা। কিন্তু কিছু বিষয়ে তো আপনাকে নজর রাখতেই হবে। দেখুন, পতিত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা দেশে আসবেন বলে একটা ঘোষণা দিয়েছেন, উইচ ইজ আমি বলি অ্যাবসলিউটলি মানে ইম্পসিবল একটা বিষয়। আমরা তো চাই সে দেশে আসুক। দেশে আসলে এমন তো না যে তিনি সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ঢুকে পড়বেন, তাই না? ইটস আ প্রসেস। শি ইজ আন্ডার হোম অ্যারেস্ট একটা সিচুয়েশন। তার পাবলিকলি যাওয়ার অনুমতি নাই, কথা বলার অনুমতি নাই। একটা হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে তিনি কথাবার্তা বলেন। তো তাকে ওই গজিয়াবাদের যে নিরাপত্তা বেষ্টনী সেখান থেকে বের হতে গেলেও রাষ্ট্রীয় প্রোটোকলে বের হতে হবে, এবং বাংলাদেশ সরকারের কাছে তাকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে আপনাদের এই লোক কিংবা এই ভদ্রমহিলা দেশে যেতে চায়, আপনারা ভিসা সহ ডিপ্লোম্যাটিক ওয়েতে প্রসেস করেন। তো এয়ারপোর্টে নামার সময় নামার পরপরই ওনার যে আইনি যেসব রায়, ভার্ডিক্ট, ফাঁসির রায়টাই হয়ে গেছে, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, বিবিসির কি বলে এটা ফরেন্সিক গবেষণার পর তার অডিও রেকর্ডের ভিত্তিতে ৩১ দিনের সময়সীমাও পার হয়ে গেছে ওনার অ্যাপিলের। তো এটার একটা প্রসেস। তো উনি সরাসরি ইসে যাবেন, এটাকে কি বলে কারাগারে যাবেন, কন্ডেন্সেলেও যেতে পারেন ফাঁসির মঞ্চের আগের। তো আমি এই জন্য বলছি অ্যাবসলিউটলি এটা ইম্পসিবল, শি ইজ নট কামিং। কিন্তু তার আশাকে কেন্দ্র করে যে রাজনৈতিক একটা উত্তাপ তৈরি হয়েছে, এবং আমি আস্তে আস্তে আমি একটু সময় নিয়ে বলি, মানে 2টা মিনিট সময় দেন। জি। দেখেন, আমি রাজনৈতিকভাবে এমন লিবারেল আইডিওলজি পোষণ করি যে এখানে আমি আসলে সত্যিকার অর্থেই আওয়ামী লীগ বলেন, জামায়াত বলেন, বাম বলেন, অতি ডান বলেন, বিএনপি বলেন, সবার সাথেই আমি চেষ্টা করি একটা সুসম্পর্ক রাখতে। হ্যাঁ, আমি আইডিওলজিক্যাল ফাইটটা করি, মুখে আমি একেবারে সবাইকে একেবারে শত্রুতা করি, কিন্তু দেখা হলে অন্তত তার ঘাড়ে হাত দিয়ে কথা বলার মতো একটা আইডিয়াল রাজনীতির চর্চাটা আমি করার চেষ্টা করি, এবং ভিন্ন মতকে আমি অ্যাকসেপ্ট করার মতো ওই সাহস আমার আছে, আমার কলিজাটা আছে। কলিজা বড় থাকতে হবে। কিন্তু যারা জুলাইয়ের হত্যাকাণ্ডকে স্বীকার করে না, মীর মুগ্ধর সাথে স্নিগ্ধর সাথে আমার জুলাই জাদুঘরে দেখা হলো, ছেলেটা এত নির্মল, ও হাসছে। আমি দেখি এখনো মানুষ বলে যে এটাই মুগ্ধ, এটা মানে ওই স্নিগ্ধ কি বলে ওই নাই, মরে নাই, মুগ্ধ পানি লাগবে বলে মরে নাই। এই হত্যাকাণ্ডকে যারা অস্বীকার করে, যারা রক্তগঙ্গাকে 800 থেকে 1400 মানুষের হত্যাকাণ্ডকে অস্বীকার করে শুধু জুলাইতে, এর আগে তো 17 বছরের গুমখুম, আমি তো সেটার কথা বলছি না। এখন আপনার শো থেকে বেরিয়ে আমি যাব একজনের সাথে দেখা করতে, জিসান, একটা ছেলে 2024 সালের নির্বাচনের আগে যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছিল, আপনাদের রিলস দেখেছেন কিনা, সে বলছিল যে দালালিনা রাজপথ রাজপথ রাজপথ। এই ছেলেটা ওই সময় পুলিশের থাবা থেকে মুক্ত হয়েছে, কিন্তু জুলাইয়ের আগে ছাত্রলীগ তাকে থেতলে পিটায়ে তাকে রক্তাক্ত করে মেরে ফেলছে। তার ওই ডেড বডি নিয়ে তার বোনরা আবার রাস্তায় মিছিল করছে, সেটাও জুলাইয়ের অন্যতম রিলস।
তার বাবা মা আমাকে 2 দিন ধরে ফোন দিচ্ছে, আমি এই টকশো থেকে বেরিয়ে তার সাথে দেখা করতে যাব। আমার গুজবাম হচ্ছে, কারণ আই ডু কেয়ার। এই ঘটনাগুলোকে যারা অস্বীকার করে তাদের সাথে রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক পথ চলা কিংবা তাদের প্রতি সিম্প্যাথি, এইটা না প্রকৃতিও মানে ইনজাস্টিস হয়। তো যারা এই রক্তের হোলি খেলায় সরাসরি অংশ না নিয়েছে, যারা নিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আমি সবসময় সোচ্চার। এর বাইরে সকল মানুষ, বিবেকবোধ সম্পন্ন মানুষ যারা মনে করে যে এটা পাবলিক অ্যাঙ্গার থেকে গণ অভ্যুত্থান হয়েছে, ওকে আমাদের যেসব ফল্ট ছিল রাষ্ট্র পরিচালনা সেগুলো কারেক্ট করে আমাদেরকে সামনে আগাতে হবে, আমরা অনুতপ্ত, এইসব মানুষগুলোকে আমার এই সোসাইটিতে ইনকর্পোরেট করার পক্ষে সবসময় আমি বয়ান তৈরি করে গিয়েছি। যেটা বলছিলাম, এই যে পতিত মাফিয়া সরকারের প্রধান ঢাকা আসবে কে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা অংশ যে আবার প্রতিশোধ নেওয়া, আবার তোরা ঢাকায় থাকিস, দেখি কেমনে থাকিস, এসে থাকিস কিন্তু শেষ পর্যন্ত, দেখি কেমনে পালাইতে পারে, এই যে যুদ্ধং দেহি রক্তগঙ্গা বইয়ে দেওয়ার যে মানসিকতার রাজনীতি, এই রাজনীতির উত্থানের সাথে সাথে বিরোধী দলের যে হুঙ্কার সরকার ফেলে দেওয়ার, এগুলার যদি যোগসাজশ তৈরি হয়, কানেকশনস তৈরি হয়, দ্যাটস অ্যালার্মিং অ্যালার্মিং থিং। সেই জন্য এইটাকে পলিটিক্যাল রেটরিক আপনি বলতে পারেন, আমিও বলছি, কিন্তু ওই সম্ভাবনা কিংবা ওই দিকে তো আমাদের ভিজিল্যান্ট থাকতেও হবে যে না, কোনোভাবে এদের যে ভেস্টেড ইন্টারেস্ট আর ভেস্টেড গ্রুপ যারা বাইরে আছে তাদের ইন্টারেস্ট একসাথে মার্চ করে কিনা, করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় কিনা। তো এটা যদি আপনি ভিজিল্যান্ট না থাকতে পারেন, থাকাটাই গুড গভর্নেন্স, স্মার্ট রাজনীতি। কিন্তু সেটা করতে যে আমি আবার ওইটার বিরোধী যে আওয়ামী লীগ যেভাবে সন্দেহের বশবর্তী হয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, অযাচিত মামলা দিয়ে রেখেছে, মানুষকে দিনের পর দিন আটকে রেখেছে, সেগুলো যেন না করা হয়। আমাকে মনে রাখতে হবে যে আমাদের সমাজটা আমরা প্রতিষ্ঠিত করতে চেয়েছি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা। একটা বৈষম্যযুক্ত রাষ্ট্র ব্যবস্থাকে ফেলে দিয়ে এখানেও যদি আমরা বৈষম্যযুক্ত রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হই আউট অফ সন্দেহ এবং প্রতিশোধ পরায়ণতা, আমরা কোনোদিনই তো সামনে আগাতে পারবো না। এই ক্ষত আমাদের যুগ জি। যুগান্তর বয়ে যেতে হবে। তো সেটা আমার ভাবনার জায়গা, সেটা যেন না জনাব হয়। রুহিন হোসেন প্রিন্স কিন্তু বলছিলেন যখন জামায়াতের ভূমিকা নিয়ে বা বিরোধী দলের ভূমিকা নিয়ে সংসদের ভূমিকাগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তখন তিনি বলছিলেন যে তারা বিকল্প তুলে ধরতে পারছে না। আপনিও কি একই বিষয়ে সমর্থন করেন কিনা, বা আপনার কোনো ভিন্ন মত আছে আমি কিনা? সমর্থন করি। বিকল্প মানে কি, মানে বিরোধী দল বিকল্প তুলে ধরতে পারছে না, তাই তো? যে কোনো বিষয়ে, যে না, কোনো বিষয়ে। এক্স্যাক্টলি। এবং বিকল্প তুলে ধরতে পারছে না। দেখুন, এই যে বাজেটটা তারা দিল, সরকার বাজেট দিল, ওকে, বাজেট দিল, এই দেওয়ার প্রেক্ষিতে তারা বাজেট নিয়ে একটা গঠনমূলক আলোচনা আপনি দেখেছেন এই পার্লামেন্ট লমেকারদের মুখ থেকে? একজনের মুখ থেকে দেখেছেন যে না দিস ইজ, তারা বলে ছায়া সরকার দিবে? একটা ছায়া মন্ত্রী কি সামনে এসে বলেছে যে গভর্নমেন্টের এই এনার্জি পলিসি ঠিক নাই? আজকে বিদ্যুৎ সংকট আপনি সচিবালয়ে ঘোরা করতেছেন, হোয়াট ইজ ইউর সলিউশন? বিকল্পটা তোমার ছায়া বিদ্যুৎ মন্ত্রী কোথায়, জ্বালানি মন্ত্রী কোথায়? ব্রিং হিম ব্যাক, তাকে সামনে এনে কথা বলতে দাও যে আমরা মনে করি যে এই জিনিসটা ইমিডিয়েটলি করা উচিত। সো বিকল্প নেই, তাদের মাথায় তো পলিটিক্স নাই। থ্যাংক গড যে আমরা রাষ্ট্র পরিচালনায় এরকম আনাড়ি অনভিজ্ঞ একটা গোষ্ঠীকে জনগণ ভোট দেয় নাই। আমি কালকে একটা ঘটনা দেখছিলাম, বাগেরহাটের একজন রাজনৈতিক নেতা আমাকে পাঠিয়েছেন। সরকার যে ইমামদের ভাতা দিবে বলে একটা পদ্ধতি চালু করেছে না, বাগেরহাটের মোডেলগঞ্জের ওই ইমামের যিনি আছেন উনি ভাতা পাচ্ছেন। মানে মসজিদ কমিটি থেকে তাকে ভাতা দেওয়া হয়, চাঁদা দেওয়া হয়। ওখানকার যে স্থানীয় জামাত নেতা, উনি ওনার ছেলেকে মসজিদের ইমাম হিসেবে একটা লিস্ট জমা দিচ্ছেন, যে ছেলে ইমাম না। অর্থাৎ এর আগে দেখতেছেন তো যে ওই মন্ত্রণালয়ের বরাদ্দ, খেজুর, বাইসাইকেল, তারপরে এগুলো নিজেদের নামে অ্যাডাপ্ট করেছে। আমি তো মনে করি এরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাইতো, তাহলে এই যে গনিমতের মাল মনে করে রাষ্ট্রীয় সমস্ত কোষাগার সম্পত্তি এমন ভাবে গ্রাব করত, যেটা আবার প্রতিবাদ করতে গেলে আমাদের ধর্মদ্রোহী, ধর্মবিরোধী বলে আমাদেরকে আখ্যা দেওয়া হতো। সো থ্যাংক গড যে না, তারা এই আনাড়ি মানুষগুলা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা পায় না। তারা যে অভিজ্ঞ, তারা যে কাজ করতে পারে, একটা উদাহরণ তো আমরা এস্টাবলিশ করতে পারি নাই যে দিস ইজ এটা আমার পলিসি, আমার বেস্ট পলিসি, তুমি একটু দেখো তাহলে ভালো করবা। নো, নট এ সিঙ্গেল কেস।
জি, ধন্যবাদ। জনাব রুহিন হোসেন প্রিন্সের কাছে আসি এবার। স্থানীয় সরকার মন্ত্রী কিন্তু দাবি করেছেন যে বাপেক্সকে শক্তিশালী করা হচ্ছে এবং আন্তর্জাতিক সংকটের কারণে প্রায় $4 বিলিয়ন অতিরিক্ত ব্যয় হলেও সরবরাহ কিন্তু সচল রাখা হয়েছে। এখন এখান থেকে প্রশ্ন ওঠে, এই যে বাংলাদেশে বিদ্যমান গ্যাস ও জ্বালানি সংকটের জন্য বৈশ্বিক ভূরাজনীতি ও আন্তর্জাতিক বাজারের যে অস্থিরতা, এটি আসলে কতটুকু দায়ী? আর যদি বলি যে বিগত ও বর্তমান সরকারের যে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, এটি কতখানি দায়ী আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, এটাই গুরুত্বপূর্ণ আলোচনা, এবং এটা নিয়ে যেহেতু ব্যক্তিগতভাবে আমি অনেকদিন সরাসরি সংগ্রামের সাথে জড়িত, এটা বলবো। তার আগে আমি একটু প্রভোক্ট হয়ে আমি একটু যে আগের আলোচনায় আমি 1 মিনিট জি। একটু সময় নেই। এই যে ঘটনাবলী যেটা আলোচনা আপনি করলেন, যে অনেক সময় এটা কি পলিটিক্যাল রেটরিক কিনা যে জি। আলোচনা করলেন, হ্যাঁ পলিটিক্যাল রেটরিক, কিন্তু আমি একটা পয়েন্ট খালি মনে রাখার জন্য বারবার মানে বলার চেষ্টা করি, যেটা আমরা ওপেন জনসভায়ও বলছি, সেটা হচ্ছে আমাদের এই দেশটাকে বিরাজনীতিকরণের যে ধারা, অন 11-এর যে ধারা মনে রাখা দরকার, সেই গোষ্ঠী এখনো নিশ্চিহ্ন হয়ে গেছে আমরা তা মনে করি না। এটা মনে রাখতে হবে। তারা এইখানে আমাদের তাদের ভাষায় যে প্রচলিত ধারা রাজনীতি মনে করতেছে এদের উপরে, কারণ ধরেন একটা নির্বাচিত সরকার হলে ন্যূনতম মুক্তিযুদ্ধ নিয়ে নানা বিতর্ক থাকলেও, মানে আমি বলছি তার দলীয় অবস্থান, ওই বিতর্কের কথা বলছি, মুক্তিযুদ্ধ নিয়ে তো বিতর্কের কোনো অবকাশের সুযোগ নাই। তাহলে সেইটা থাকলেও ওই ধারার মধ্যে যারা আছে তাদের বাদ দিয়ে তারা নতুন ধরনের এমন কিছু করতে চায় যাদের উপরে পুরো আধিপত্য বিস্তার করতে চাইবে, যার জন্যই কিন্তু তারা সবসময় একটা অস্থিতিশীলতা রক্ষা করা, অস্থিতিশীল পরিবেশ রক্ষা করা এবং ওই কাজটাই করার দিকে যেতে চায়। হয়তো এবার টার্গেট ছিল, ওই যে উনি বললেন যে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে তাদেরকে দেয় নাই, তো এখন তারা মনে করছে এইবার এটা পারলাম না, তাহলে অন্য একটা গ্রুপ করে আবার কিছু করতে পারি কিনা, মানে সেইটা বরাবরই আছে। এইটাকে রাজনৈতিকভাবে আমাদেরও যারা অন্তপক্ষে মুক্তিযুদ্ধের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, অনেকে গণতন্ত্রের কথা বলেও যে তারা গণতান্ত্রিক না, দেখবেন তাদের আসল উদ্দেশ্য পরিষ্কার, তাদের বাদ দিয়ে যার যার অবস্থান থেকে আমাদের গণতন্ত্রের ধারা রক্ষা করার প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে, এটা মনে রাখা দরকার। এবার আপনি যে কথা বলেছেন খুব ছোট্ট করে সহজে যদি বলি, আমি দেখলাম গতকাল আমাদের সরকার প্রধান তিনি বলেছেন যে কি 10 বছরের নেক্সট পরিকল্পনা ঘোষণা করবেন, করলে ভালো, কারণ উনি একটা বক্তৃতায় বলেছেন, এটা আমরা দেখি নাই। সংকটটা হলো যদি তার ভিত্তিটা আমরা দেখতে চাই, যে এই যে জ্বালানিতে আমাদের দেশের যেটা আছে গ্যাস, মাটির নিচে এবং সমুদ্রে, এর বাইরে আজকে এই যে সূর্য, পানি, বায়ু, নবায়নযোগ্য অন্য যে পদ্ধতিগুলো আছে, সেইটাকে ব্যবহার বাদ দিয়ে আমরা আমদানি নির্ভর জ্বালানির দিকে চলে গেলাম। এটাই হচ্ছে প্রধান সংকট। এখন এর থেকে তো কাল পরশু পুরোটা বেরিয়ে আসতে পারবো না, কিন্তু ওই ধরনের একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে আগাতে হবে। তার মধ্যে ধরুন বাপেক্স, এটা আমরাও বলি, দীর্ঘদিন বলে আসছি যে সারা বিশ্বের অভিজ্ঞতায় বাপেক্স একটা বড় ধরনের কাজ করতে পারে, কিন্তু আপনি বিগত দিনে খেয়াল করলে দেখবেন যে আমরা রাষ্ট্রীয় খাতে যদি 6,000 কোটি টাকা বাজেট রেখে থাকি, আমরা আমদানি নির্ভর খাতে প্রায় 60,000 কোটি টাকা বাজেট করে দিয়েছি। এমনকি এই যে আমরা গ্যাস অন্যান্য যেটা করি, আমাদের ওইখানে কিন্তু গ্যাস উন্নয়ন তহবিল নামে আছে, যে আমি যে বিল দেই সেইটার যে কয়েক হাজার কোটি টাকা, সেইটা দিয়ে এই মানে আমাদের গ্যাস উত্তোলন এবং অন্য নবায়ন জায়গায় কাজ না করে সেটা করা হয়েছে আমদানি নির্ভর খাতে, কারণ আমদানি নির্ভরের নানা দুর্নীতি, লুটপাট, গোষ্ঠীর স্বার্থে এগুলো সবাই আমরা জানি। তাহলে আজকে সেইখান থেকে কাল পরশু বেরিয়ে আসতে পারবো এমন না, কিন্তু দ্রুত এই কাজটা করতে হবে। আরেকটা জায়গা হচ্ছে, এগুলো উত্তোলনের কথা বলবো, আরেকটা হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন আমাদের রাষ্ট্রীয় উদ্যোগে যে জায়গাগুলো আমরা উত্তোলন ঘটাই, এবং অনেক বহুজাতিক কোম্পানিগুলো যেটা করে, মেশিনারিজগুলো চেঞ্জ না করার কারণে এবং তার যথাযথভাবে উত্তোলন না করার কারণে ওইখানে কিন্তু আমাদের ঘাটতি জায়গাগুলো আছে, দুর্নীতি, লুটপাট জায়গাগুলো আছে। তাহলে সেইটাকে আমাদেরকে উত্তরণ ঘটানোর কাজটা করতে হবে বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, আমাদের জ্বালানি এবং অন্য যারা আছেন দেশীয় বিশেষজ্ঞদের নিয়ে কথা বলবেন, এবং এক্ষেত্রে তাদের পরিষ্কার পরিকল্পনা সেইটা করবেন, নাকি আবার ওই জ্বালানি আমদানি নির্ভরতার দিকে যাবেন। কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই ভূত কিন্তু এই সরকারের ঘাড়ে সাওয়ার হচ্ছে, তারাও বেসরকারীকরণ এবং অন্যান্য নামে কোনো ব্যক্তি গোষ্ঠীকে স্বার্থ দেওয়ার জায়গায় যাচ্ছে। সেই জায়গা থেকে যদি উত্তরণ তারা ঘটাতে না পারে, তাহলে কথার কথায় যদি থেকে যায়, তাহলে দেখবেন এই সংকট আরও কঠিন হবে।
আমি আশা করি যে সরকার সেই জায়গা থেকে ফিরে আসবে এবং তারা আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলে দেশ যে আমরা ভুল পথে যে জায়গায় চলে গেছিলাম সেই জায়গা থেকে, ওইটাকে আমরা খুব ছোট্ট করে বলতাম যে ভুল নীতি আর দুর্নীতি, যার কারণে এই সংকটগুলো ঘটতেছে, তা সেই ভুল নীতির পরিত্রাণ ঘটাবে এবং দুর্নীতি যাতে একেবারেই না ঘটে সেই প্রচেষ্টা তারা গ্রহণ করবে, সেটি আমার প্রত্যাশা থাকবে। জি, আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখি। রাজনৈতিক মহলে কিন্তু ইতোমধ্যে চাউর হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু রাষ্ট্রপতি হচ্ছেন, এটি প্রায় নিশ্চিত। এবং এটি জেনেও বিরোধী দল কিন্তু জোটের প্রার্থী দিয়েছে, রাষ্ট্রপতির একজন প্রার্থী দিয়েছেন। এবং সেটি বলতে চাই যে এই যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার মুখে জয় অসম্ভব জেনেও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে, এটিকে তো অনেকে সাধুবাদ জানাচ্ছেন। আপনি কিভাবে দেখছেন সেটি জানতে চাই। আমি একটু কি বলবো, যে আমি এখন যে কথা আপনার এই প্রশ্ন উত্তরে বলবো, এটাকে আমার শতভাগ ব্যক্তিগত মত হিসাবেই নেবেন যারা শুনছেন, কারণ যেহেতু দল আমরা এই ধরনের এখনো মতামত তৈরি করিনি, কেউ চাইনি, দিচ্ছি না, সুতরাং দলের মত হিসাবে ধরবেন না, আমার ব্যক্তিগত মত। আমি পরিষ্কার করে বলি ছোট্ট করে। প্রথম কথা, হ্যাঁ, যে কেউ তো প্রার্থী হওয়ার সুযোগ আছে, হইতেই পারে, সেটা নিয়ে আমি কোনো কোশ্চেন করব না। কিন্তু ওই যে যারা একজন মুক্তিযোদ্ধা, তাকে কি বলবো আমি জানি না, নিশ্চয়ই সিনিয়র লোক, আমি সম্মানও করি, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই। এইটা যে তারা দিল, যে আপনি বললেন জেনেও যেটা করলো, এটা কিচ্ছু না, সেটা তারা এইটা একটা অন্য ধরনের পলিটিক্যাল রেটরিক করার চেষ্টা করলো যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমরা, কিন্তু দেখেন আমরা কিন্তু মুক্তিযুদ্ধ নামধারী একজনকে দিলাম। এই ছাড়া অন্য কোনো কাজ আছে বলে মনে করি না, বরঞ্চ বাংলাদেশের মানুষকে, যে কেউ হইতে পারে প্রার্থী, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। এটা মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধকে আগে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ব্যবহার করে কি ঘটনাগুলো ঘটেছে দেখেছেন, দুর্নীতি থেকে শুরু করে যা যা করেছে, অনেক কিছু হয়েছে ওই মুক্তিযুদ্ধের নামে। আজকেও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারাও কিন্তু, যারা মুক্তিযুদ্ধ মানেই না, তারা এই সংবিধান ছুঁড়ে ফেলে, এটাকে সেকেন্ড রিপাবলিক বলতে চায়, তারা আজকেও ওদেরকে সামনে এনে কোনোভাবেই যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমরা না, এইটা করার জন্য ওই কাজটাই তারা করছে বলে আমার মনে করি। সেইটা আমি দেশবাসীকে আমি ওই হুঁশিয়ারিটা উচ্চারণ করব। আর এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে বলেছেন, এর আগেও যখন কথা হয়েছে ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগত মত হিসেবে আগেও বলেছিলাম যে আমার মত হচ্ছে রাজনৈতিক ব্যক্তিকেই দেওয়া উচিত, এবং অন্তত পক্ষে এটা তো অ্যাকচুয়ালি এটা নির্ভর করছে বিএনপির উপরে, এটা আমরা কি মনে করি তার নির্ভর তো করবে না, যে কিন্তু আমি আশা করেছিলাম, আগেও বলেছিলাম যে অন্তত পক্ষে তিনি একজন সজ্জন মানুষ হবেন, তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ হবেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হবেন, এবং কম বেশি ভিন্ন দল করলেও কিন্তু তো একটা কম বেশি বোঝেন যে একটা সজ্জন মানুষ হিসাবে পরিচিত এরকম কাউকে করা হবে বলে প্রত্যাশা করি। এবং এই কথা এখন বলতে তো দ্বিধা নেই, এটা হয়তো আগে বলি নাই, ওই যে ওনারা সাংবাদিকরা, এটা কি একটা শব্দ হয়েছে, এক্সিট পোল না কি আপনারা বলেন, এক্সিট পোল, তো সেইটা হিসাবে তো আসলে উনি এগিয়েই ছিলেন আমাকে যদি বলেন, এবং যদি বিএনপি ঠিক ওনাকে মনোনীত করে থাকে, তা আমি ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই। এবং আমি বলবো যে এখনকার যে পরিবেশ পরিস্থিতি, ওনার সুস্থতা আমি প্রত্যাশা করব, এবং যে কথাগুলো বিভিন্ন সময় শুনেছি ওনার সাথে আমাদের রাজনৈতিক আলাপ প্রচারিতা, এবং এই জায়গায় আমার কাছে অন্ততপক্ষে তিনি একটা কি বলবো যে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের পক্ষে, নিশ্চয়ই তার রাজনীতি তিনি করবেন, তার রাজনীতির ডিফারেন্স আমাদের থাকবে, কিন্তু এই ধরনের একটা ইতিবাচক ধারা আমাদের রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে পালন করবেন, এটা একান্ত ব্যক্তিগত আমার প্রত্যাশা। জি, ধন্যবাদ জনাব শাহেদ আলম। আপনার কাছে একই বিষয়ই জানতে চাইবো বা একই প্রশ্নই করবো। এই যে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? বিষয়টা হলো দুধের স্বাদ ঘোলে মেটানো বললে একটা কথা আছে, রাইট? উনি বর্ষিয়ান রাজনীতিবিদ, ওনার সম্পর্কে অশ্রদ্ধা করে কথা বলাটা আমার সমীচীন হবে না। কিন্তু যেটা কথা সেটা হলো, যখন নির্বাচনের আগে চারিদিকে হাইপ যে জামায়াত ইসলামী ক্ষমতায় যাবে, এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সেই ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা থেকে দূরে থাকা বিতাড়িত কর্নেল অলি আহমেদ, একটা সময় আমি তাকে এত শ্রদ্ধা করতাম। সাতকানিয়ায় জামায়াতের জম ছিল কর্নেল অলি আহমেদ, জামায়াত বিরোধিতার যে রাজনীতি সেইটার একদম মানে ফ্ল্যাগশিপ ম্যান ছিল ডক্টর অলি আহমেদ। তো সেইখানে
বিএনপি থেকে তিনি 2টা আসনে নমিনেশন চাইলেন একবার। একটা তিনি নিজে, আরেকটা ছিল সম্ভবত শাহজাহান চৌধুরীর আসনে। কিন্তু বিএনপি তখন জামাতের সাথে জোটের রাজনীতি করে, তো ওই 2টা আসন করলে জামাতের সাথে তাদের জোটের টানাপোড়েন চলছে। বিএনপি তাকে 2টা আসন দিতে পারে না, একটা দিছে তাকে, জামাতকে একটা দিছে। সেই রাগে ক্ষোভে তিনি বিএনপি ত্যাগ করলেন। জামাত বিরোধী তার এত ঝান্ডা তার রাজনীতিতে। আজকে এসে 2024 সালে এসে তার জীবনের শেষ প্রান্তে এসে হি বিকেম দ্য প্রেসিডেন্ট ক্যান্ডিডেট অফ জামায়াত ইসলামী। এর চেয়ে রাজনৈতিক আইরনি আর মৃত্যু একজন সাধারণ মানুষের তো কেমনে হয় আমি জানি না, আর একজন বীর মুক্তিযোদ্ধার হয় কেমনে সেটা আরো আমার হিসেবে আসে না। দিন শেষে ক্ষমতা, পার্লামেন্ট মেম্বারশিপ, ইজ দ্যাট ওয়াল টু আ পলিটিশিয়ানস? নির্বাচনের আগে তাকে ওয়াদা করা হয়েছিল যেহেতু জামাত ইসলাম ক্ষমতায় যাচ্ছে, সুতরাং গেলে আপনাকে আমরা রাষ্ট্রপতি বানাবো। এই প্রলোভনে সে জামাতে গিয়েছিল। এখন যেহেতু জামাত ক্ষমতায় যায়নি, কিন্তু রাষ্ট্রপতির যে বানাবো এইটার ওয়াদা জামাত ইসলাম করেছিল, তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে একটা নিশ্চিত ফেইল করা একটা প্রসেসের মধ্যে তাকে ইনকর্পোরেট করা হয়েছে। ওটুকুই ডক্টর অলি আহমেদের শান্তি যে মরার আগে বলতে পারবেন যে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট ছিলাম। উনি যে মুক্তিযোদ্ধা, উনি যে ফিল্ড মার্শাল, সেইটা ওনার বড় পরিচয় হিসেবে উনি আর মনে করছেন না। উনি মনে করছেন যে জামায়াত ইসলামের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম, এইটা ওনার মরার আগে একটা বড় পরিচয় হবে। তো এই পরিচয় নিয়ে যদি কেউ খুশি হতে চায়, হোক। আরেকটু প্রশ্ন করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় নতুন মহাসচিব নির্বাচন বিএনপির দলীয় রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এটা এখনো সাবজুডিস বলবো আমি, কারণ পত্রপত্রিকায় যেসব লেখালেখি সম্পর্ক হয়েছে, ধরে নিই। হ্যাঁ, তো সেটা তো আপনার দলীয় প্রধান নিশ্চিত সিদ্ধান্ত নেবেন। এখানে অনেকগুলো বিষয় আপনাকে দেখতে হবে। সেটা হলো যে মির্জা ফখরুল ইসলামকে যদি না দেয়া হয় তাহলে এর চেয়ে বড় জুলুম আর বিএনপি নেতাকর্মী, এমনকি বিএনপি নন বিএনপি যারা মানুষ, রহিম ভাই, প্রিন্স ভাইদের মতো, তাদের প্রতি আর হবে না। বড় জুলুম হয়ে যাবে যদি তাকে রাষ্ট্রপতি না করা হয়। ওনার যে ফাদারলি যে অ্যাপ্রোচ, পার্টিটিকে বন্ড করে রাখা, নানান মত পথের মধ্য দিয়ে একটা মধ্যপন্থার জায়গায় উনি আটকে রেখেছেন। উনি গেলে পার্টির অভিভাবকত্ব কোন দিকে যাবে? এটা কি ডানপন্থায় চলে যাবে, না এক্সট্রিম বামপন্থায় চলে যাবে, নাকি লুটেরা অন্য কারোর হাতে চলে যাবে? তাই না? দিস ইজ এ বিগ কনসার্ন। এরপরেও যদি উনি না হন, সেইটা পার্টির অগণিত নেতাকর্মী এবং অন্যান্য পলিটিশিয়ানদের প্রতি জুলুম হবে। আমরা শুনছি একটা জায়গায় একটু আমার সংশয় আছে যে ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা হয় না। আমি নিজেও ভুক্তভোগী সেই জায়গাটায়, এই জন্য আমি বলছি বিষয়টা সাবজুডিস। উই শুড ওয়েট আনটিল দ্য ডিসিশন কেম অন 13th। বর্তমানে যিনি অস্থায়ী আছেন হাফিজউদ্দিন আহমেদ, তার কথা আমরা শুনছি, অনেকেই বলছেন হয়তো তিনিও সাস্টেন করতে পারেন, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে তিনি বাংলাদেশে এই পার্লামেন্টারি যে সিস্টেম চালু হলো, ডেমোক্রেটিক প্র্যাকটিসেস, এখানে তো আমি বলবো যে মানে জামায়াত ইসলামী, এনসিপি এবং বিরোধীর এই যে বিএনপির যে ব্রুট মেজরিটি, ল্যান্ডস্লাইড ভারী একটা পজিশন, অন্যদিকে তারা ম্রিয়মান, এই জায়গাটাতে সংসদকে খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করা, ডমিনেট করা, এবং ওইটার মাধুর্য মহত্ব অনেক গুণে টিকে রয়েছে স্পিকার মেজর হাফিজের কারণে, তার সাবলীল উপস্থাপনার কারণে। ডেপুটি স্পিকার, আই এম নট এ ফ্যান অফ ডেপুটি স্পিকার, হাউ হি এটাকে কি বলে এই করে, এটা আমার একদম পার্সোনাল মতামত, আমি বলছি। তো যদি স্পিকার এমন একজন ক্যাপাবল স্পিকারকে আমরা পার্লামেন্ট থেকে সরিয়ে নেই, এই পার্লামেন্টের জৌলুসও অনেকখানি আমার মনে হয় যে, এবং মানুষের আগ্রহ সেটাই। তো সেটাও একটা বড় চ্যালেঞ্জ যে না, ওনাকে সরিয়ে নেওয়া হলে তো ওনাকে বঙ্গভবনে সাইড করে ফেলা হলো, সেটা করবে কিনা সরকার প্রধান, বিএনপির প্রধান, এসব নানান হিসাব নিকাশ আছে। এই জন্য আমি বলছি যে ফাঁস হওয়া প্রশ্নপত্রে আমি পরীক্ষা দিতে এখনই সব মতামত করে ফেলতে চাই না। আই নিড টু ওয়েট। জি, ধন্যবাদ, উত্তর পেয়েছি। একটি তথ্য দিয়ে এবং শেষ একটি প্রশ্ন দুজনের কাছে রেখেই আমি শেষ করব, যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। তার আগে একটু তথ্য দিয়ে নিই। আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, আমরা সবাই জানি, এবং এখানে গড় পাশের হার ও জিপিএ 5% কমেছে যদি বলি, বা আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি, এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার 64.05%, যা গত বছর ছিল 68.04%, অর্থাৎ
পাশের হার আমরা বলতে পারি 3.99% কমেছে। এটি আসলে শুরুতেই জনাব প্রিন্সের কাছে জানতে চাই, এটি কি ধরনের প্রভাব ফেলবে শিক্ষা ব্যবস্থার উপর? আচ্ছা, আমি ছোট করে বলি, এটা গুরুত্বপূর্ণ আলোচনা, হয়তো আরেকদিন করা যাবে। প্রথমত যারা উত্তীর্ণ হয়েছেন হুম হুম। তাদেরকে আমি অভিনন্দন শুভকামনা জানাই। একই সাথে যারা পড়াশুনো করেছে, শিক্ষার্থী ছিল, সবাইকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দনও জানাই, এবং বলবো যে যারা হয়তো ফলাফলটা ভালো করেনি, কেউ যেন হতাশাকে গ্রাস না করে, এবং অভিভাবকরা তাদেরকে যেন উৎসাহ দেয় এবং পড়াশোনার ধারা চালু রাখে। কারণ এই যে পাশ করলেই শিক্ষা লাভ হয়ে যায়, এই ধারণা থেকে পুরো দুনিয়াটাই কিন্তু এখন বেরোয় আসছে, সেটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা একটা কথা। এবার প্রথম বক্তব্য হচ্ছে, এটা দেখেন, আমাদের শিক্ষাঙ্গনটা দীর্ঘদিন ধরে সংকটে আছে, এটা মনে রাখা দরকার। এবং এইরকম একটা পরীক্ষা, এই ধরনের পাশের হার, এটা কিন্তু কোনো ভালো খবর না। আমরা আরো বেশি পাশের হার চাই, কিন্তু সেইটা আবার মার্কস জোর করে দিয়ে না, জোর করে করা না। তার মানে পুরো শিক্ষা ব্যবস্থাকেই ঢেলে সাজানো দরকার, এবং একমুখী শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে এসে যদি আমরা এটা আগাতে না পারি, শিক্ষার নামে যে অরাজকতা দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং রিসেন্টলি এই যে বিশেষ করে গণ অভ্যুত্থানের পরপর এখন শিক্ষাটা যেন একটা অন্য রকমের হয়ে গেছে, বুঝছেন। ছাত্রছাত্রীরাই একেবারে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার কাজটা এখনো সবাই করে নাই। এখনো অন্তত পক্ষে একটা দেশ সমাজ, তার তো একটা মানে কি বলবো, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে। এই ধারাটাকে যাতে আমাদের পুরো সমাজকে সম্পৃক্ত করে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, এবং সবার শিক্ষাটা উন্মুক্ত করতে পারি, বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় নিতে পারি, এবং কর্মমুখী শিক্ষায় নিতে পারি, সেই কাজটা করা দরকার বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। জনাব শাহেদ আলম, আপনার কাছে আসি। জনাব রুহিন হোসেন প্রিন্স কিন্তু এই যে প্রায় 4% পাশের হার কমেছে, এটিকে বেশ পজিটিভ ভাবেই আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। আপনার কাছে জানতে চাই, আমি আরো চাই, আমি বলছি এটা ভালো খবর না, আরো আমরা চাই যে পাশের শুরুর হার দিকে আরো বেশি পজিটিভ হওয়া ভাবে উচিত তুলে ছিল। ধরবার চেষ্টা করেছেন এবং শিক্ষার্থীদের বেশ সাহস দেবার চেষ্টা করেছেন। হ্যাঁ, সেটা সবাই আপনার কাছে জানতে চাই, আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি আমি বলি, বলবেন? হ্যাঁ, আমি একমত। এখানে দেখুন, যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি তো সমবেদনা আছেই, কিন্তু পরীক্ষা জিনিসটাই তো এমন, কেউ কেউ কৃতকার্য হবে, কেউ কেউ অকৃতকার্য হবে। কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা মানে খুবই জঘন্য একটা ট্রেন্ড আমরা দেখেছি। আওয়ামী লীগের আমল থেকেই শুরু হয়েছে যে পাশের হার বাড়ায় দিয়ে সবাইকে হ্যাপি রাখো, খুশি রাখো। একটা দেশের রাষ্ট্রের এবং ভবিষ্যতের যারা দায়িত্ব নিবে, তারা যদি বেসিক এডুকেশনটা এনশিওর না করে, না জেনে শুনে, অল্প জানা, আমি খণ্ডিত ইংরেজি, আমি অনেক রকম রিল দেখেছি যে দে ডোন্ট নো এনিথিং, কিন্তু তারা ভালো রেজাল্ট করে ফেলছে। তো এই ধরনের যে একটা পলিটিক্যাল মুভ থেকে একটা জাতিকে ধ্বংস করার যে একটা মনোবৃত্তি, অভিপ্রায় ছিল, সেই অভিপ্রায়টা তো 5 আগস্টের সময় আমরা দেখেছি যে সব ছেলে মেয়ে রাস্তায় বেরিয়ে এসেছে, পলিটিক্যাল সিস্টেমের সাথে তারা অ্যাডাপ্ট করে ফেলেছে, হুইচ ইজ ভেরি আনকমন। এটা কোনো সভ্য দেশে এটা হয় না, কিন্তু আমাদের যেহেতু একটা জঙ্গলিতন্ত্র ছিল, এখানে একটা জঙ্গলি রাষ্ট্র ব্যবস্থাকে, সরকার প্রধানকে উৎখাত করতে অগণিত লক্ষ কোটি মানে আন্ডারেজড ছেলে মেয়েও আমাদের রাস্তায় চলে এসেছে। সো তাদের অবদানকে আমি অস্বীকার করছি না, কিন্তু যেটা দরকার ছিল তাদেরকে আবার পড়াশোনার টেবিলে ফিরিয়ে দেওয়া, সেইটা করতে প্রফেসর ইউনূসের সরকার একেবারে 100% ব্যর্থ হয়েছিলেন। তো সেই জায়গায় তাদেরকে আবার এই পরীক্ষা সিস্টেমের মধ্যে নিয়ে আসা এবং বোঝানো যে না, তোমাকে পড়ে পাশ করতে হবে, সেইটার জন্য এবারে আপনি দেখেন পরীক্ষাটা বন্ধ করার জন্য কি আন্দোলনটা না হয়েছে। আমি গ্রিন রুমের একটা এক্সপেরিয়েন্স আপনাকে বলতে পারি, সেটা হলো যখন ক্রমাগত পরীক্ষা বন্ধ করার চাপ হচ্ছে, তখন সরকার প্রধান স্ট্রিক্টলি নির্দেশ দিয়েছেন, নো পরীক্ষা বন্ধ হবে না, পরীক্ষা করতেই হবে, পড়াশোনা করতেই হবে। আমি যদি এটা অ্যালাউ করি তাহলে আমার উপর চেপে বসবে। সো লেটস সি হাউ ইটস গোজ। আলটিমেটলি তারা কিছু স্যাক্রিফাইস করেছে, 2-1টা প্রশ্নপত্র তারা পূর্ণ মান দেওয়ার ঘোষণা দিয়েছে, দিয়ে পরিস্থিতিটাকে ডিফিউজ করেছে। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখার জন্য যে রাষ্ট্রের একেবারে তারা যে খুব স্ট্রিক্ট থাকবে, সেইটার নমুনা নিশ্চয়ই আমরা এই ফলাফলে দেখতে পাচ্ছি, এবং যেন এটা মেসেজ ফর দ্য স্টুডেন্ট।